কুমিল্লার বিএনপি নিয়োজিত জেলা প্রশাসক এক বক্তৃতায় শুধুমাত্র কুমিল্লা জেলাতেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 25 কোটি টাকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অভিযুক্তরা বলছেন টাকা তারা নিজের জন্য নেননি। আমরাও বলি নিজের জন্য তো নেননি, কিন্তু সেই টাকা দিয়ে তারা কি করেছেন তার হিসেব জনগণকে মিলিয়ে দিতে হবে তো নাকি? আর নির্বাচিত প্রতিনিধি না হয়েও কোন যোগ্যতায় তারা রাষ্ট্রের টাকা নিজেদের নামে বরাদ্দ নেন? এই ক্ষমতা তাদেরকে কে দিল? জনগণ কি তাদের কানে কানে গিয়ে বলেছিল যে 17 বছর আমাদের জন্য কিছুই করেননি শেখ হাসিনা, এবার আপনারা আমাদের জন্য কিছু একটা করেন বাবারা? কি বলেছিলেন কুমিল্লাবাসী? সাধারণ মানুষ সেটা বলে ভোটের মাধ্যমে। যখন এই হাসনাত আসিফরা টাকা নিয়েছে তখন কোনো নির্বাচন হয়েছিল বলে জানা আছে আপনাদের? আমার জানা নেই। তাহলে তারা কেন টাকা নিলেন? আর শুধু হাসনাত আসিফ মিলে যদি 25 কোটি টাকার বাটোয়ারা করে থাকে একাই, তাহলে সারা দেশে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা বা এনসিপির নেতারা সব মিলিয়ে কত টাকা হাপিস করে দিয়েছে বলেন তো? আসুন একটু হিসাব করে দেখা যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিতর্কে টাকা ব্যক্তিগত পকেটে গেছে কি যায়নি সেটি মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হচ্ছে ক্ষমতার উৎস কোথায় ছিল তাদের। গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নয়ন বরাদ্দের বৈধতা আসে জনগণের ভোট থেকে। একজন এমপি, একজন উপজেলা চেয়ারম্যান, একজন মেয়র জনগণের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের দাবি করতে পারেন, তারা টাকা বরাদ্দ নেন এবং সেই টাকা 9-6 করেন না তা তো নয়, 9-6 করেন, কিন্তু জনগণের নামেই করেন। কিন্তু 2024 সালের পর যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল সেখানে হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেউই জনগণের ভোটে তখন নির্বাচিত ছিলেন না। তবুও তারা এমন এক অবস্থানে চলে গেছিলেন যেখানে জেলা পরিষদ কেন, ইউনুস, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বললেই তাদেরকে টাকা দিয়ে দিত। প্রশাসন, মন্ত্রণালয়, এমনকি আমলাতন্ত্র তাদের নির্দেশকে প্রায় সরকারি নির্দেশ হিসেবে বিবেচনা করত, কারণ তাদের হাতে AK-47 ছিল। তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। ফলে তাদের যে সন্ত্রাসী ইমেজ, সেই ইমেজের কাছে ভীত হয়ে সবাই টাকা দিয়ে দিত। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার বক্তব্য থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি জেলার মধ্যেই 17টি উপজেলার মধ্যে 2টি উপজেলা মাত্র বিপুল পরিমাণ বিশেষ বরাদ্দ পেয়েছে। কাকতালীয়ভাবে সেই 2 উপজেলা আবার 2 প্রভাবশালী ছাত্র নেতার নিজ নিজ এলাকা। এখন হাসনাত বলতেই পারেন যে তিনি ব্যক্তিগতভাবে টাকা নেননি, আসিফও বলতে পারেন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কুমিল্লার বাকি 15টি উপজেলা কি উন্নয়নের যোগ্য ছিল না? ছিল তো, তারা পায়নি কেন? আরো মজার বিষয় হচ্ছে যারা নিজেদের পরিচয় দিতেন বৈষম্য বিরোধী নেতা হিসাবে তারাই প্রথম সুযোগে বৈষম্যের রাজনীতি করেছেন বলে অভিযোগ উঠছে, কারণ তারাই বাকি 15টি উপজেলাকে বৈষম্য করে নিজেদের উপজেলার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম জেলাগুলো মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নেত্রকোনা বা চাঁপাইনবাবগঞ্জ নয়, বরাদ্দ গেছে তুলনামূলকভাবে সমৃদ্ধ কুমিল্লার নির্দিষ্ট 2 এলাকায়। এমনকি কুমিল্লার ভেতরেও যেসব উপজেলা পিছিয়ে রয়েছে সেগুলোর পরিবর্তে বরাদ্দ গেছে রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায়। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নৈতিক ভিত্তিটা কোথায় থাকলো বলুন? আসলে নৈতিক ভিত্তি বলতে কিছু ছিল না। এখন আসুন আরো বড় বড় প্রশ্নে যাই। যদি শুধুমাত্র কুমিল্লায় 2 জন নেতার নাম ঘিরে 25 কোটি টাকার বিতর্ক তৈরি হতে পারে, তাহলে সারা দেশে কি হয়েছে? 2024-25 সালে তথাকথিত আন্দোলনের সঙ্গে যুক্ত শত শত সমন্বয়ক, সহ সমন্বয়ক, জেলা প্রতিনিধি, উপদেষ্টা, এনসিপি সংগঠক এবং তাদের ঘনিষ্ঠ জনদের প্রশাসনিক প্রভাব ছিল অটুট। বললাম না ভয়ের কথা, ভীত হয়ে জেলা প্রশাসক সব বিলিয়ে দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা উন্নয়ন প্রকল্পে তাদের সুপারিশ কার্যকর হয়েছে বলে অসংখ্য অভিযোগ এসেছে। তাহলে প্রশ্ন ওঠে কুমিল্লা কি ব্যতিক্রম নাকি কুমিল্লা একটি নমুনা? ঘটনাগুলো পাশাপাশি যদি সাজান তাহলে একটি ভয়ঙ্কর চিত্র আপনি দেখতে পাবেন। এনসিপির যুগ্ম সচিব সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের?
আসিফ মাহমুদের এপিএস এর কথা মনে আছে, যে এপিএস কে নিয়ে অভিযোগ উঠেছিল, বিভিন্ন নিয়োগ বদলি বাণিজ্যের অভিযোগ এসেছিল। ডিসি বদলিতে শত শত কোটি টাকার বাণিজ্য হয়েছে। ইউএনওর বদলিতে, ইউএনওর নিয়োগে সার্জিস আলমের সেই বিলাসী গাড়ি বহরের কথা মনে আছে? দুদক চেয়ারম্যানের সঙ্গে শীর্ষ এই নেতাদের গোপন বৈঠকের কথা মনে আছে আপনাদের? আবার দেখুন, জ্বালানি খাতে যার কোনো অভিজ্ঞতা নেই, সেই বিদ্যুৎ খাতে রাফে সালমান রিফাতকে ঘিরে অভিযোগ এসেছে যে তিনি অভিজ্ঞতা ছাড়াই গুরুত্বপূর্ণ পদে বসে বিতর্কিত কয়লা আমদানির প্রক্রিয়ায় প্রভাব খাটিয়েছেন এবং সেখান থেকে সরিয়ে নিয়েছেন প্রায় 1000 কোটি টাকা। এক একটি ঘটনা আপনার কাছে আলাদা মনে হতে পারে, কিন্তু সবগুলো একসঙ্গে রাখলে একটি প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। এই প্যাটার্নটি হলো ক্ষমতা দখল করে দখলের পর জবাবদিহিহীন, একেবারেই কারো কাছে জবাবদিহিহীন, 9/6 শুধু নয়, পুকুর চুরি শুধু নয়, সাগর চুরি হয়েছে এই প্রশাসনের প্রভাব বিস্তারের মাধ্যমে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যাদের বিরুদ্ধে একসময় দুর্নীতির বিরুদ্ধে বিপ্লবের ভাষণ শোনা যেত, তারাই আজ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিচ্ছেন। একসময় বলা হয়েছিল পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু 2 বছরেরও কম সময়ে আমরা দেখতে পেলাম যে সেই তথাকথিত নতুন রাজনীতির ভেতরেই পুরনো রোগগুলো বাসা বেঁধেছে। ক্ষমতার কাছাকাছি যাওয়া, প্রশাসনের উপর প্রভাব বিস্তার, নিজেদের এলাকায় বিশেষ সুবিধা আদায়, পদ পদবি ব্যবহার করে রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলা, ডিসি এসপি বদলির সমস্ত টাকা পয়সার বাণিজ্য করা, সবকিছু আপনার পরিচিত দৃশ্য মনে হবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন টাকা 42টি প্রকল্পে খরচ হয়েছে। খুব ভালো কথা, তাহলে সেই 42টি প্রকল্পের পূর্ণাঙ্গ নিরীক্ষা হোক। আসিফ মাহমুদ বলছেন উন্নয়ন হয়েছে। খুব ভালো কথা, তাহলে প্রকল্প ভিত্তিক ব্যয়ের তালিকা, টেন্ডার প্রক্রিয়া, কাজের মান, অর্থ ছাড়ের নথি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রকাশ করা হোক। জনগণ জানুক কিভাবে কার সুপারিশে কোন আইনি ক্ষমতায় এই বরাদ্দগুলো দেওয়া হয়েছিল। কারণ সমস্যাটা 25 কোটি টাকার নয়, শুধু সমস্যাটা হলো রাষ্ট্র পরিচালনার দর্শন। যদি ভোটারবিহীন প্রভাবশালী রাজনৈতিক কর্মীরা নিজেদের এলাকার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আনতে পারেন, তাহলে আগামী দিনে যে কেউ এই একই কাজ করে নৈতিক ভিত্তি পেয়ে যাবে। সবচেয়ে বড় কথা, নির্বাচনের আগে এসব টাকা খরচ করে তারা নির্বাচনের নামে যে প্রহসনটি হয়েছে 12ই ফেব্রুয়ারি, সেইখানে তারা পার পেয়ে গেছে। তারা বলেছে আমরা নির্বাচন ছাড়াই এত টাকা এনেছি, নির্বাচনের পর আমরা কি করব বলেন। আপনার কাছে প্রশ্ন শুধু হাসনাত আর আসিফকে নিয়ে নয়, প্রশ্ন হলো কুমিল্লায় যদি, শুধুমাত্র কুমিল্লার 2টো উপজেলায় যদি 25 কোটি টাকার গল্প বের হয়, তাহলে দেশের 64 জেলায় গত 2 বছরে কত শত কোটি টাকার গল্প এখনো চাপা পড়ে আছে বলেন। আর সেই গল্পগুলো সামনে এলে তথাকথিত বৈষম্য বিরোধী রাজনীতির মুখোশের আড়ালে প্রকৃত চেহারাটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ভাবতে পারেন একবার। জনগণ এখন সেই উত্তরটাই জানতে চায়, কিন্তু সমস্যা হলো তারেক রহমান, ওই ইউনূস সরকারের বর্ধিত সরকার, তারা সেটি নিয়ে কাজ করবে না। তারা এখন আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে। থাকতে দেন, ওদের আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকতে দেন, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই।